আসসালামু আলাইকুম। ২০২৬ বিশ্বকাপের গ্রুপ স্টেজে সর্বশেষ ম্যাচটাতে ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে আগামীকাল বাংলাদেশ টাইম অনুযায়ী ভোর ৪টায় স্কটল্যান্ডের এগেনস্টে খেলতে নামতে চলেছে। আর ওই ম্যাচটাকে কেন্দ্র করে ব্রাজিল গতকালকে তারা তাদের সর্বশেষ ট্রেনিং সেশনটা কমপ্লিট করেছে। আর ওই ট্রেনিং সেশন পরে আমরা মোটামুটি একটা প্রবাবলি স্টার্টিং 11 পেয়ে গেছি, যে স্টার্টিং 11টা নিয়ে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি আগামীকালকে সকালে খেলতে নামতে চলেছে। তাই আজকের এই ভিডিওতে আমরা দেখার ট্রাই করব ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি কোন 11 জনকে নিয়ে সকালে মাঠে নামতে চলেছে, কোন কোন ফুটবলারগুলা স্টার্টিং 11-এ আসতে পারে আর কি। তো ফার্স্ট অফ অল আমরা যদি গোলকিপারের কথা বলি, তাহলে গোলকিপার হিসেবে অ্যালিসন বেকার থাকতে চলেছে। আর অ্যালিসন বিশ্বকাপের প্রত্যেকটা ম্যাচে স্টার্টার হবে, এটা আমরা আগে থেকেই জানি। সো অ্যালিসনকে সরানোর কোনো সুযোগ নেই। আর অ্যালিসন যে পোশাকটা পরে মাঠে নামবে সেটা হবে লাল পোশাক, অর্থাৎ গোলকিপারদের পোশাক কিন্তু ফিফা কয়েকদিন আগে কিন্তু ডিক্লেয়ার করে দিয়েছে ব্রাজিলের গোলকিপারের কিট হবে লাল কালারের। সো অ্যালিসনকে আমরা লাল জার্সি পরে কিন্তু বিশ্বকাপের গ্রুপ স্টেজের লাস্ট ম্যাচটা খেলতে দেখতে পারবো। আমরা যদি ডিফেন্সের কথা বলি, তাহলে ডিফেন্সে কোনো পরিবর্তনের আভাস ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি দেয়নি। রাইট ব্যাকে দানিলোকে দিয়ে শুরু করবে, আর দানিলো কিন্তু লাস্ট ম্যাচটাতে ভালোই ফুটবল খেলেছেন। আর সেন্টার ব্যাকের জায়গাগুলোতেও কোনো পরিবর্তন আসবে না। মার্কিনুস এবং গাব্রিয়েল ম্যাগালেস শুরু করবে। এই দুজন বিশ্বের অন্যতম সেরা সেন্টার ব্যাক ব্রাজিলের হাতে আছে। আর ব্রাজিলের হাতে এমন বিশেষ দুজন সেরা সেন্টার ব্যাক থাকা মানেই তারা স্টার্ট করতে চলেছে। একজনের কাজটা হবে এরিয়ালে বল ক্লিয়ার করা, আরেকজনের কাজ হবে বিল্ড আপ এবং সেই সাথে আপনার অপোনেন্টের ফুটবলারগুলোকে, ফরওয়ার্ডগুলোকে মার্ক করে রাখা। সো দুইজনই মার্ক করবে, বাট এই জায়গাটাতে আপনার যে গাব্রিয়েল ম্যাগালেস রয়েছে ওর হাতে কিন্তু এক্সট্রা কিছু দায়িত্ব থাকবে, যে দায়িত্বগুলো তাকে পালন করতে হবে। যেমন এরিয়েলে বল ক্লিয়ারেন্স করা, অপোনেন্টের ডি বক্সে গিয়ে যখন ব্রাজিল কর্নার পাবে তখন সেট পিসে অ্যাডভান্টেজ তৈরি করে নেওয়া। সো বুঝতেই পারতেছেন যে এই দুইজন ফুটবলার থাকতে চলেছে। আবার এই জায়গাটাতে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে লিও পেরেরাকেও কিন্তু গতকালকের ট্রেনিং সেশনে কিছুটা প্রায়োরিটি দেওয়া হয়েছিল। অর্থাৎ যদি ব্রাজিল ধরুন যে সামনের ম্যাচটাতে 70 মিনিট 80 মিনিট পর্যন্ত 1-0 গোলে এগিয়ে থাকে, তখন যখন লিডটা ধরে রাখার সময় হবে তখন কিন্তু এক্সট্রা একজন ডিফেন্ডার হয়তো ব্রাজিল কোচ নামিয়ে দিবে। আর ওই এক্সট্রা একজন ডিফেন্ডার হয়তো বা হইতে পারে লিও পেরেরা, যার কারণে তাকে গতকালকেও কিছুটা প্রায়োরিটি দেওয়া হয়েছে। আমরা যদি লেফট ব্যাকের কথা বলি, তাহলে ডগলাস সান্তোসকে সরানোর কোনো সুযোগ নেই। ডগলাস সান্তোসের লাস্ট 2 ম্যাচের পারফরমেন্স খুবই ইমপ্রেসিভ ছিল। সো তিনি স্টার্ট করতে চলেছেন। আমরা যদি মিডের কথা বলি, তাহলে 3জন মিডফিল্ডার নিয়ে খেলার কথা বলতেছে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি, যেখানে ক্যাসিমেরো, আনকোরম্যান, বনু গুইমারেস বক্স টু বক্স মিডফিল্ডার এবং লুকাস পাকুয়েতা কিছুটা অ্যাটাকিং এবং প্লে মেকার রুলে খেলবে। সো এই 3জন মিডফিল্ডার নিয়ে আগামীকাল সকালে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি নামতে চলেছে। আমরা যদি রাইট উইংয়ের কথা বলি, তাহলে এই পজিশনটাতে এখনও পর্যন্ত ক্লিয়ার না যে কে খেলবে। এই জায়গাটাতে রাফিনহার একটা ইনজুরির কারণে দুইজন ফুটবলারের ভাগ্যটা খুলে গেছে, একজন হচ্ছে রায়ান, একজন হচ্ছে লুইস এনরিক। তবে গতকালকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে রায়ানকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে। দ্যাটস মিন সম্ভবত আগামীকালকে যে ম্যাচটা রয়েছে ব্রাজিলের, ওই ম্যাচটাতে রায়ান স্টার্টিং 11-এ আসতে চলেছে, আর লুইস হেনরিক সাবস্টিটিউট হিসেবে হয়তোবা খেলতে চলেছে। এখনও পর্যন্ত কনফার্ম না, বাট ধারণা থেকে বললাম আর কি। আমরা যদি সেন্টার ফরওয়ার্ডের কথা বলি, তাহলে সেন্টার ফরওয়ার্ডে আবারও মাতিয়াস কুনা শুরু করবে, কারণ লাস্ট ম্যাচটাতে তিনি জোড়া গোল করেছিলেন। আর ডিফেন্সিভলি তার ওয়ার্ক রেটটাও বেশ ভালো ছিল। সো সব দিক থেকে বিবেচনা করলে এই মুহূর্তে অবশ্যই আমরা মাতিয়াস কুনাকে সেন্টার ফরওয়ার্ডে দেখতে চাইতেছি, এবং মাতিয়াস কুনা সেন্টার ফরওয়ার্ডেই খেলবে। আর লেফট উইঙ্গার হিসেবে ভিনিসিয়াস জুনিয়র তো থাকতেছেই। এবারের বিশ্বকাপে যে বেস্ট ফুটবলারগুলো রয়েছে এদের একজন হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র, যিনি কিনা ব্রাজিলের 2 ম্যাচের জয়ের নায়ক। 2 ম্যাচে জয়ের নায়ক না, মানে ফার্স্ট ম্যাচটাতে মরক্কোর এগেনস্টে যে ড্র করেছে ওই ড্রয়ের জয়ের নায়ক হচ্ছে তিনি, এবং সর্বশেষ হাইতের এগেনস্টে যে ম্যাচটা হয়েছে ওইখানেও কিন্তু তিনি জয়ের নায়ক ছিলেন, যেখানে একটা গোল একটা অ্যাসিস্ট করেছিলেন। সো বুঝতেই পারতেছেন যে তাকে সরানোর কোনো সুযোগ নেই। এবার আমরা আসি সাবস্টিটিউটের প্ল্যানের দিকে। দেখুন, সাবস্টিটিউটের প্ল্যানে যেই ফুটবলারটার নাম সবার আগে আসবে সেটা হচ্ছে নেইমার জুনিয়র, কারণ নেইমার জুনিয়র কিন্তু লাস্ট 2 দিন ধরে ব্রাজিলের যে মূল একাদশ সেই একাদশে যোগ দিয়েছিলেন, এবং আমরা কিন্তু দেখতে পেয়েছি তিনি অলরেডি ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির কাছ থেকে ডিক্লেয়ার পেয়ে গেছেন যে তিনি সামনের ম্যাচটা খেলতে চলেছেন। অর্থাৎ সাবস্টিটিউট হিসেবে আমরা নেইমার জুনিয়রকে অবশ্যই গেম টাইমিং
পেতে থাকবো আর কি। সো নেইমার জুনিয়র সম্ভবত এই ম্যাচটাতে 70 মিনিট কিংবা 75 মিনিট কিংবা 80 মিনিট পরে মাঠে নামতে পারে। আবার যদি এমনটা হয় যে ব্রাজিল ধরুন ফার্স্ট হাফে অনেকটা অ্যাডভান্টেজে চলে গেল, যেখানে 3-4 গোলে ব্রাজিল যদি আগায় থাকে, তাহলে সেকেন্ড হাফের শুরুর দিকে আপনি নেইমার জুনিয়রকে মাঠে দেখতে পারবেন। আর যদি না হয় তাহলে সম্ভবত ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি যদি ধরুন ব্রাজিল 1-2 গোলে এগিয়ে থাকে, লিডটা ধরে রাখার দরকার, ঠিক সেই সময়ে সম্ভবত যদি নেইমার জুনিয়রকে নিয়ে তার প্ল্যান থাকে, তাহলে 70 কিংবা 80 মিনিট পরে নেইমার জুনিয়রকে মাঠে নামাবে। তো বুঝতেই পারতেছেন যে সাবস্টিটিউট হিসেবে নেইমার কখন মাঠে নামতে পারে। এবার আমরা আসি আদার্স ফুটবলারগুলোর দিকে, যে আদার্স ফুটবলারগুলো রয়েছে তারা কখন সাবস্টিটিউট হিসেবে নামবে। দেখুন, ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি ফার্স্ট হাফে দেখবে যে মিডফিল্ডটা কেমন কন্ট্রোল করতে পারতেছে। তিনি যদি মিডফিল্ডটা ভালো মানের কন্ট্রোল করতে পারে, তাহলে কিন্তু মিডফিল্ডে তেমন কোনো ফুটবলারকে রিপ্লেস করবে না। আর ওই মোমেন্টে যদি রিপ্লেস না করে, তাহলে তাদের খেলার কোনো মিডফিল্ডার হিসেবে বাকি ফুটবলারগুলোর খেলার সুযোগ নেই। তবে এই জায়গাটাতে যদি আপনার মনে করে যে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি সেকেন্ড হাফে আমার মিডফিল্ডটা আরও বেশি শার্প করা দরকার, তাহলে অবশ্যই মিডফিল্ডে আপনার ফাবিনহো এবং ডগলাস সান্তোস যে ফুটবলারগুলো রয়েছে, এদের কিন্তু খেলার সুযোগ রয়েছে। আবার যদি আপনি ডিফেন্সের কথা বলেন, তাহলে ডিফেন্সে হয়তো রাইট ব্যাক কিংবা লেফট ব্যাকে সাবস্টিটিউট হইতে পারে, সেন্টার ব্যাকে কোনো সাবস্টিটিউট হবে না। যদি কেউ ইনজুরি পিক না করে, তাহলে সেন্টার ব্যাকে কেউ সাবস্টিটিউট হবে না। আবার এমনটাও কিন্তু হইতে পারে ব্রাজিলের ডিফেন্স করার প্রয়োজন হলে অবশ্যই আপনার ওই দানিলোকে উঠিয়ে দিয়ে ইবানেসকে নামানো হইতে পারে, যিনি কিনা রাইট ব্যাক এবং সেন্টার ব্যাক হিসেবেও খেলতে পারে। আবার লেফট ব্যাককে উঠিয়ে দিয়ে সম্ভবত লিও পেরেরাকে নামানো হইলেও হইতে পারে, অথবা আলেক্সান্দ্রোকে নামানো হইতে পারে। সো এটাই হচ্ছে ব্রাজিলের আগামী ম্যাচের যে স্টার্টিং 11, এই স্টার্টিং 11টা আর যে ফুটবলারগুলো সাবস্টিটিউট হিসেবে খেলতে পারে, তাদের কিছু টুকিটাকি তথ্য। সো আমি এখন যে একাদশটার কথা বলেছি, এই একাদশ সম্পর্কে আপনাদের মতামত কি, সেটা আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।